বাংলাদেশ হাসছে, তারেক রহমান আসছে। ১.৫ যুগ পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ সংবর্ধনার প্রস্তুতি বিএনপির। ৩০০ ফিটে মানুষের ঢল, সারা দেশ থেকে আসছেন নেতা কর্মী। শত বছর পরে আমরা আমাদের নেতাকে পাবো, আমরা সবাই উজ্জীবিত। অনেক দিনের আশা, সামনে থেকে তাকে দেখতে পাবো। আমি প্রতিবন্ধী মানুষ, সেজন্য আগে চলে আসি। আমি প্রিয় নেতা যদি আমাদের মাঝখানে ফিরে আসেন তাহলে নির্বাচনের গতিশীলতা বেড়ে যাবে। সংবর্ধনার পর মাকে দেখতে এভার কেয়ারে যাবেন তারেক রহমান। জিয়ারত করবেন শহীদ জিয়া ও ওসমান হাদির কবর। দেখতে যাবেন জুলাই আহতদের, হবেন ভোটার। বিমানবন্দর থেকে সরাসরি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। যেতে চান তার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজার জিয়ারতে। অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপিতে যোগ দিয়ে ঢাকা ১৩ আসনে লড়বেন ববি হাজ্জাজ। ব্রাহ্মণবাড়িয়ায় সাকি, পটুয়াখালীতে নূর। শরিকদের আসনে দলের কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেবে বিএনপি। জামাত সহ ৮ দলের সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, ঘোষণা হতে পারে ২৭ ডিসেম্বর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা নেতাদের। দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগের প্রজ্ঞাপন জারি। ২৮ ডিসেম্বর বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। রামপুরা ২৮ জনকে হত্যা মামলায় সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিচার শুরুর আদেশ। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। এবং বড়দিন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজেছে ক্রিসমাস ট্রি, গির্জায় গির্জায় বর্ণিল আলোকসজ্জা, ৫ তারকা হোটেলেও নানা আয়োজন। দেড় যুগ পর কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ গণসংবর্ধনার প্রস্তুতি নিয়েছে দল। রাজধানীর ৩০০ ফিটে নেমেছে নেতা কর্মীর ঢল। সভামঞ্চ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত গণসংবর্ধনা মঞ্চ, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ৩০০ ফিট এলাকা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপিতে বইছে উৎসবের জোয়ার। তারেক রহমানকে বরণ করে নিতে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী, সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও। ইতিহাসের সাক্ষী হওয়ার ইচ্ছা তাদের। বাংলাদেশ হাসছে, তারেক রহমান আসছে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। আসছে ফিরে মায়ের কোলে, দেশবাসী দেখছে, খালেদা জিয়া হাসছে। মন টানে চলে এসে, তার টানে চলে এসে কিনা আমি অনেক দিনের আশা, সামনে থেকে তাকে দেখতে পাবো। এখন আবার আনন্দ, কাল তারেক রহমান আসবো, আমি দেখার জন্য আইছি। বুধবার সকাল থেকে সভাস্থলে দলীয় ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতি আগামী নির্বাচনে বিএনপিকে পৌঁছে দেবে বিজয়ের বন্দরে। যে শত বছর পরে আমরা আমাদের নেতাকে পাবো, আমরা সবাই উজ্জীবিত। এবং বিএনপি জানেন সেই দেশে একটা উন্নয়নের প্রতীক হবে। 18 কোটি মানুষ খুবই খুশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এটাই অপেক্ষা করতেছিলাম যে আমাদের প্রিয় নেতা যদি আমাদের মাঝখানে ফিরে আসেন তাহলে নির্বাচনের গতিশীলতা বেড়ে যাবে। ২৫ ডিসেম্বর বেলা 11:30টায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হবে বিএনপি নেতাকর্মীদের। প্রস্তুত মঞ্চ, প্রস্তুত নেতাকর্মীরা, যারা তীর্থের কাকের মতো অপেক্ষা করেছেন দীর্ঘ 17টি বছর। আগামীকালকে তারেক রহমানের আগমন উপলক্ষে তাদের এই উৎসব উদ্দীপনা সবকিছু ছাপিয়ে তারেক রহমানের বক্তব্য তাদেরকে আরও একটি বিষয় জানান দেবে, সেটি হচ্ছে বিএনপির ঐক্য। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিটে আছেন সহকর্মী সানবীর রূপল, সরাসরি যাচ্ছে তার কাছে।
তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে বা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, এরকম নানান স্লোগানে প্রকম্পিত এখন 300 ফিট এলাকাটি। এবং 300 ফিটের এই যে গণসংবর্ধনা এলাকাটি, এই এলাকাটিতে এখন যতই সময় গড়াচ্ছে ততই লোকে লোকারণ্য হয়ে উঠছে। এবং সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে ভিড় করছেন। এবং আমি সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন এবং তারা দলের ব্যানার এবং জাতীয় পতাকা সম্বলিত হাতে হাতে ব্যানার নিয়ে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে ওখানে উপস্থিত হচ্ছেন। এবং এখন এই মুহূর্তে গণসংবর্ধনার মঞ্চের কাজ প্রায় শেষের পথে। এখন যে লাইটগুলো আছে, তারপরে যে কার্পেটগুলো আছে, সেই কার্পেটগুলোকে বিছানো হচ্ছে এবং পিছনের যে এলইডি স্ক্রিনটি আছে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজকে দিনভর এরকম প্রস্তুতি চলবে এবং এর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এবং নিরাপত্তা ব্যবস্থা যে কয়েক স্তরের নিরাপত্তা বলয় আমরা দেখেছি যে গড়ে তোলা হয়েছে। এবং এর মধ্যে ঢাকার রাস্তায় রাজপথে জ্যাম লেগে গেছে। এই 300 ফিট কুড়িল এলাকাটা থেকে শুরু করে এদিকে আসার পথে রাস্তায় বেশ জ্যামও দেখা যাচ্ছে। অর্থাৎ সব মানুষজন এখন 300 ফিট মুখী এবং সারা দেশের মানুষজনের যে ঢল এই 300 ফিট মুখী নেমেছে তারই বহিঃপ্রকাশ কিন্তু এখন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সবগুলো অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড় আস্তে আস্তে করে বাড়ছে। এবং এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাইকগুলো যেগুলো আছে এবং এর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যে মাইকগুলো তৈরি করা হয়েছে এবং সেই মাইকগুলোকে বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যাতে আগামীকালকের গণসংবর্ধনা অনুষ্ঠানটি সেটি নির্বিঘ্নে চলতে পারে। এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য তিনি এসেছিলেন সভাস্থল পরিদর্শন করতে এবং তিনি এসে এই সভাস্থল পরিদর্শন করেছেন। এবং সভাস্থল পরিদর্শন করে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো যে তারেক রহমান তিনি এয়ারপোর্ট থেকে বিমানবন্দরে নামার পরে সেখান থেকে সরাসরি এই সভাস্থল পরিদর্শন করবেন এবং এখানে একটি যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে সেখানে তিনি এখানে এসে উপস্থিত হবেন। এবং 50 লাখ লোকের সমাগম করতে যাচ্ছে বিএনপি, তাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সারা দেশের মানুষজন, তারা দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষজন যারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন দীর্ঘ 17টি বছর, তারা আসলে এখানে আসছেন এবং এখানে এসে তারা তাদের প্রিয় যে দলের কাণ্ডারি, সে কাণ্ডারিকে তারেক রহমানকে দেখতে আসবেন এবং সচক্ষে এক নজর দেখার জন্য। এবং এই দিনটিকে ইতিহাসের একটি অংশ হিসেবে তারা রাখতে চাইছেন এবং তাদের যে সরব উপস্থিতি, সেই উপস্থিতির মধ্য থেকে বিএনপিকে একটি ঐক্যবদ্ধ দল হিসেবে জানান দিতে চান এই সমাবেশ থেকে। এবং আগামী নির্বাচনে যার প্রতিফলন তারা দেখতে চান এবং দল হিসেবে আগামী নির্বাচনে বিএনপি যে অংশগ্রহণ করছে এবং কেন্দ্র থেকে তৃণমূল সব দিকের নেতাকর্মীরা তারা তাদের সরব উপস্থিতি থেকে প্রমাণ করতে চান যে এই দলটি এখন সুসংহত এবং সংঘবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এবং নিরাপত্তা ব্যবস্থার কথাও বারবার করে নেতাকর্মীদের বলা হচ্ছে এবং মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে নিরাপত্তার যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে এবং তাদের এই উৎসব উদ্দীপনা সেটিতে যেন কোনোভাবে ভাটা না পড়ে এবং তাদের যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয়, তাতে দলীয় নেতাকর্মীদেরকে নিজস্ব জায়গা থেকে নিরাপত্তা বলয় তৈরি করার জন্য আহ্বান করা হচ্ছে। এবং এখনো দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সভাস্থলে যোগ দিচ্ছেন। এবং আগামীকালকে আপনি জানেন যে আগামীকালকে 11টা থেকে 11:30টার মধ্যে তারেক রহমানের বিমানবন্দরে নামার কথা এবং বিমানবন্দর থেকে এখনো প্রায় একদিন বাকি আছে এবং সময় যত কমছে ততই যেন 17 বছরের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। তো এমন একটি উৎসাহ উদ্দীপনার মধ্য থেকেই এখন প্রস্তুতি চলছে এই গণসংবর্ধনা স্থলের সভাস্থলে। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর 300 ফিটে। এদিকে তারেক রহমানকে বরণ করতে সারা দেশ থেকে আসছে নেতাকর্মীরা। বগুড়া থেকে আসছে 500-র বেশি বাস। নেতাকর্মীদের জন্য ভোলায় 15টি ও চাঁদপুরে 3টি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। সিলেটে ট্রেনে যুক্ত করা হয়েছে অতিরিক্ত 3টি বগি।
শেষ হলো অপেক্ষার প্রহর। এবার টেমস নদীর তীর থেকে পদ্মা মেঘনা যমুনার তীরে ফেরার পালা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ঐতিহাসিক সেই মুহূর্তের সঙ্গী হতে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সব এলাকার মানুষই এখন রাজধানীমুখী। বুধবার সকালে বিএনপির ঘাঁটি খ্যাত বগুড়ার সদর শিবগঞ্জ গাবতলী সহ 12 উপজেলায় প্রস্তুত রাখা হয় ঢাকাগামী 500-র বেশি বাস। অনেকে ব্যক্তিগত উদ্যোগে মাইক্রোবাস ও প্রাইভেট কারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আমাদের পুত্র, আমাদের ভাই, তাকে এক নজর দেখার জন্য আমরা বগুড়াবাসী অধীর আগ্রহে আছি। বগুড়া থেকে 5 লক্ষাধিক মানুষ প্রায় ঢাকায় যাচ্ছে তারেক রহমানকে বরণ করার জন্য। শুধু সড়কেই নয়, নৌ, আকাশ ও রেলপথ দিয়েও ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিএনপির নেতাকর্মীরা। এটি শুধু একটি সংবর্ধনা নয়, ইতিহাসের মহাকাব্য বলে মনে করেন তারা। দেশনায়ক তারেক রহমান দেশে আসছে, আমরা সবাই অনেক খুশি। সর্বোচ্চ সংখ্যক লোক 3টা লঞ্চ যোগে ঢাকা যাব। দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ এবং সরকার প্রতিষ্ঠা করতে চাই, এবং সেটা করতে চাই বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। বিএনপির নেতাকর্মীদের জন্য ভোলায় 15টি ও চাঁদপুরে 3টি লঞ্চ রিজার্ভ এবং সিলেটে ট্রেনে অতিরিক্ত 3টি বগি যুক্ত করা হয়েছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে বগুড়া শহরের বনানী এলাকায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল ও চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন ফারুক আহমদ। প্রথমে যাচ্ছে আওয়ালের কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আগামীকালকে স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছে আগামীকালকে রাজধানী ঢাকায়, এবং সেই উপলক্ষে কিন্তু সারা দেশের মতো বগুড়া থেকেও কিন্তু আসলে প্রায় লাখো নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি শুধুমাত্র বগুড়া শহর থেকেই সকালে প্রায় শতাধিক যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেগুলো বাস রিজার্ভ করে কিন্তু এখান থেকে হাজারো নেতাকর্মী কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। এবং আজকে নয়, আরো দুদিন আগে থেকে কিন্তু মাইক্রোবাস বা বাসে করে কিন্তু নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। এর পাশাপাশি বগুড়ার যে 12টি উপজেলা রয়েছে সেই 12টি উপজেলা থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী যে বাসগুলো রয়েছেন সেই বাসগুলোতে করে রওনা করছেন। এবং এই বেলা 3টা থেকে 4টার মধ্যে কিন্তু আরো 1 থেকে 150 বাস এবং রাতে আরো 1 থেকে 150 বাসে করে কিন্তু আসলে নেতাকর্মীদের ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে। এবং বিএনপি নেতাকর্মীরা, শীর্ষ নেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শুধুমাত্র বগুড়া থেকে অন্তত 500টি বাসে করে আসলে প্রায় 1 লাখ নেতাকর্মী কিন্তু এই যে রাজধানী ঢাকায় তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তনের যে সংবর্ধনার আয়োজন সেখানে কিন্তু যোগদান করবেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি বগুড়া শহরে যে বনানী পুলিশ লাইন সব গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই মোড়গুলো থেকে কিন্তু আসলে বাসগুলো ছেড়ে গিয়েছে। এবং যেমনটি বলছিলাম যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় হয়, কিন্তু এখানকার সাধারণ মানুষের যে আবেগের অনুভূতির ব্যাপারটা সেটা কিন্তু কিছুটা ঘরোয়া এবং আলাদা। এই জন্য বগুড়া থেকে শুধুমাত্র বিএনপির দলীয় নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষরাও কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে এই সংবর্ধনা অনুষ্ঠান যোগ দিতে যাচ্ছেন। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। চাঁদপুরে লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী ফারুক আহমেদ, চলে যাচ্ছি তার কাছে। দীর্ঘ 18 বছরের অপেক্ষার পালা শেষ হচ্ছে চাঁদপুরের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। কারণ এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং 18 বছর পর তিনি দেশে ফিরবেন এবং আগামীকালে তাকে বরণ করবে। এই জন্য চাঁদপুর লঞ্চ টার্মিনালে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে জেলার 8 উপজেলা থেকে যেই নেতাকর্মীরা আছেন তারা ঢাকা যাবেন এবং লঞ্চ যুগে ঢাকা যাওয়ার জন্য তাদের মধ্যে একটা প্রস্তুতি চলছে। এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা লঞ্চ টার্মিনাল অবস্থান করছেন এবং তারা জানালেন যে চাঁদপুর জেলা বিএনপি যিনি সভাপতি তিনি জানিয়েছেন যে শেখ ফরিদ আহমেদ মানিক জানালেন যে চাঁদপুর থেকে 3টি যাত্রীবাহী লঞ্চে করে অন্তত 15 থেকে 20 হাজার দলীয় নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাবেন শুধু নৌপথে, এবং তার সঙ্গে কিন্তু সড়ক পথে শতাধিক যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাস সহকারে আরো অন্তত 10 থেকে 15 হাজার, সব মিলে তাদের একটা টার্গেট আছে যে চাঁদপুর থেকে 1.5 লক্ষ নেতাকর্মী ঢাকায় যে তারেক রহমানকে বরণ করার জন্য যে আয়োজন হবে সেই আয়োজনে তারা সমবেত হবেন। এর মধ্যে এই যে চাঁদপুরে যে 8 উপজেলা আছে সেখান থেকে কিন্তু দলীয় নেতাকর্মীরা কিন্তু তারা অংশ নিয়েছেন এবং তারা ঢাকা যাওয়ার পথে বলা যেতে পারে যে এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনালে শত শত দলীয় নেতাকর্মী অপেক্ষায় আছেন তারা কখন ঢাকায় পৌঁছাবেন। এর মধ্যে বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চ তারা
রিজার্ভ করেছেন, অর্থাৎ যারা বিএনপি নেতৃবৃন্দ সেই নেতাকর্মীদের নিয়ে যাওয়ার জন্য এই লঞ্চগুলো তারা প্রস্তুত করেছেন। আমরা যদি বলতে পারি যে এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনালে কিন্তু জেলার যে 8 উপজেলা থেকে বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্র দল সহ যে সহযোগী সংগঠনগুলো আছে সবগুলো সংগঠন অর্থাৎ সর্বস্তরের নেতাকর্মী, আমরা যদি বলি যে তরুণ থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী নেতাকর্মীরা কিন্তু দীর্ঘদিন পর তারা তাদের নেতা আসছেন এবং জিয়াউর রহমানের পুত্র, যে এই জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে, তার সন্তান যে এখন বিএনপির হাল ধরেছেন, তাকে দেখার জন্য, তাকে সরাসরি দেখার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তাদের সেই অপেক্ষার পালা কখন শেষ হবে সেই আসলে অপেক্ষা বলা যেতে পারে। যে আমরা যদি দেখাই যে শত শত নেতাকর্মী চাঁদপুর লঞ্চ টার্মিনালে তারা জমায়েত হয়েছেন এবং তারা এই চাঁদপুর থেকে ঢাকা যেতে যদিও 3.5 থেকে 4 ঘন্টা লাগে সদরঘাট পর্যন্ত, তারপর তারা যতটুকু জেনেছে যে পায়ে হেঁটে তারা এয়ারপোর্ট বা 300 ফিটের আশপাশে তারা অবস্থান করবেন এবং এই জন্য তারা যিনি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি আছেন শেখ ফরিদ আহমেদ মানিক, তিনি আগেভাগেই ঢাকায় অবস্থান করছেন। আর একটি তথ্য জানিয়ে রাখি যে চাঁদপুরে সবশেষ তারেক রহমান বিগত 2006 সালে চাঁদপুরে তিনি এসেছিলেন লং মার্চের কর্মসূচি অংশ হিসেবে। তখন এখানকার বিএনপি নেতাকর্মীরা তারা তাকে সরাসরি দেখেছেন। আবার দীর্ঘ প্রায় 18 থেকে 20 বছর পর আবারও তারা তারেক রহমানকে সরাসরি দেখতে চান। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে বিএনপি নেতাকর্মীরা ঢাকা যাওয়ার প্রস্তুতি সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর ও বগুড়ায়। তারেক রহমানের 3 দিনের কর্মসূচি প্রকাশ করেছে বিএনপি। কাল গণসংবর্ধনায় যোগদান শেষে মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পরদিন জুমার নামাজের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। শনিবার নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম শেষ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিনই রাজধানীর পঙ্গু হাসপাতালে দেখতে যাবেন জুলাই আহতদের। প্রায় 1.5 যুগ পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই গুলশান অফিসে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে দলের ব্রিফিং। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানালেন, 25 তারিখ বিমানবন্দর থেকে রাজধানীর 300 ফিটে গণসংবর্ধনায় যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেবেন তারেক রহমান। এরপর এভারকেয়ারে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। সেখান থেকে ফিরবেন গুলশানের বাসভবনে। আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। পরদিন শুক্রবার বাদ জুমা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। শনিবার নির্বাচন কমিশনে ভোটার ও এনআইডি কার্ড কার্যক্রম সম্পন্ন করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। এরপর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাইয়ের আহত যোদ্ধাদের দেখতে যাবেন তারেক রহমান। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া, সেটা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার জন্য এসএসএফ এর আবেদন করা হয়নি জানিয়ে তার সিকিউরিটি ফোর্স প্রধান জানান, তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতা করছে সরকার। ঝুঁকির চেয়ে বেশি প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেট আছে তার চেয়ে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে চাই। বৃহস্পতিবার সকাল 11:50 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার 17 বছরের নির্বাসিত জীবন হয়ে আছে দীর্ঘ লড়াই সংগ্রামের সাক্ষী হয়ে। দূর প্রবাসী থেকেও নেতৃত্ব দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনে, যার সফল পরিণতি 24-এর গণ অভ্যুত্থান। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কার আর দেশ পরিচালনার রূপরেখাও
তুলে ধরেছিলেন জনগণের সামনে। তারেক রহমানের নির্বাসিত আর সংগ্রামী দেড় যুগের কথা এক নজরে জানব আহমেদ সালেহিনের রিপোর্টে। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সন্তান, নির্যাতিত অসুস্থ সেই ছেলের পাশে অসহায় মা। 2008 সালের তখনকার এই দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষের হৃদয়কে। 2024 সালে আবারও 16 বছর পর তাদেরই এমন আলিঙ্গন নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। মাঝের সময়টা সুখকর ছিল না মা ছেলে কিংবা পুরো বাংলাদেশের। দেড় যুগের অপশাসন যেন এক জগদ্দল পাথর চেপেছিল সবুজ শ্যামল এই বাংলার বুকে। অনেক মা এখনো জানেনই না তার সন্তান বেঁচে আছে না মারা গেছে। বিগত 16 বছরের আওয়ামী লীগের শাসনামলে বিরোধী দল ও মত দমনে রাষ্ট্রযন্ত্রের নগ্ন ব্যবহার, সরকার প্রধানের রোষানলে আর মতের অমিল হলেই নেমে আসতো ভয়াবহ নির্যাতন। আর সেই ফ্যাসিজমের নির্যাতন নিপীড়নের শিকার তারেক রহমানও 17 বছর ছিলেন নির্বাসনে। পিতৃহারা সন্তান এতগুলো বছরও কাটিয়েছেন মা ও পরিবার ছাড়া। শুধু স্ত্রী ও এক সন্তান নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে পার করেছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো। দেড় যুগের এই সময়টাতে বাবার হাতে গড়া দল বিএনপির কাণ্ডারি হয়ে উঠেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। 111-এর সেনা সমর্থিত সরকারের নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর মা বেগম জিয়ার অনুরোধে কাস্টডি থেকে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ছাড়েন তারেক রহমান। সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তার দেশে ফেরার পথ অনেকটা বন্ধ হয়ে যায়। একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের ফেরা হয়নি আর। এর মাঝে 2015 সালে হারাতে হয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। শেষবারের মতো তাকেও আর দেখা হয়নি বড় ভাই তারেক রহমানের। নির্বাসিত এই সময়ে একেবারে মাঠ পর্যায় থেকে নেতাকর্মীদের নির্দেশনা ও পরামর্শ দিয়ে যান জিয়া পরিবারের এই সন্তান। এ কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে সংবাদ ও সামাজিক যোগাযোগ সহ সব মাধ্যমে তার বক্তব্য প্রচারে আসে নিষেধাজ্ঞা। এরপরেও থেমে থাকেননি তারেক রহমান। দেশ গড়ার অদম্য বাসনায় নানা উপায়ে কর্মীদের সাথে যোগাযোগ রেখে এগিয়ে যান তিনি। 2008 সালে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। এরপরেই আরও জোরে সোরে বিএনপিকে এগিয়ে নিয়ে যান তিনি। সরকার বিরোধী আন্দোলনে বিএনপিকে সামনে রেখে অন্যান্য গণতান্ত্রিক দলের সমন্বয়ে যুগপৎ কর্মসূচি ও পরিকল্পনায় আওয়ামী লীগ সরকারকে এক পর্যায়ে কোণঠাসা করতে বাধ্য করেন তারেক রহমান। 2024 সালের জুলাইয়ের আন্দোলনে দলীয় কর্মী ছাড়াও যুগপৎ শরিক এবং ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষকে এক করে সরকার পতনের আন্দোলনে অন্যান্যদের মতো নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে গণ অভ্যুত্থানে পতন হয় 15.5 বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে তারেক রহমানকে সরকার পতনের মাস্টারমাইন্ড বলে আখ্যা দিলেও তিনি এই বিশেষণকে ছেড়ে দেন জনগণের ওপর। বলেন, বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড। নির্বাচন কমিশন হিসেবে যারা দায়িত্ব এরপর অন্তর্বর্তী সরকার গঠনে সহযোগিতা ও পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার তারেক রহমানের দেশে ফেরা ছিল অনেকটা সময়ের ব্যাপার। তবে অভ্যুত্থানের পর সে অপেক্ষা দীর্ঘায়িত হয় আরও প্রায় 1.5 বছর। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। অবশেষে নির্বাসিত জীবন পেরিয়ে 17 বছর পর দেশে ফিরছেন বিএনপি ও তাদের সমর্থক সহ কোটি মানুষের মুক্তির আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনার 4 দিন পর থানায় হত্যা মামলা। দগ্ধ 2 শিশু জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি, একজনের অবস্থা আশঙ্কাজনক। শরিকদের আরও 11টি আসন ছাড়ল বিএনপি। দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসব আসনে দলের কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেওয়া হবে।
নিজ দল এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা ৬ আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন রেদওয়ান আহমেদ। এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা ১৩ আসন থেকে লড়বেন ববি হাজ্জাজ। রেদওয়ান আহমেদ বিএনপির নেতৃত্বে বিগত সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল শরিক দলগুলো। সরকার পতনের পর নির্বাচনের ঘোষণা এলে সমঝোতার মাধ্যমে মিত্রদের আসন ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। এবার বেশ কিছু আসনে দলীয় প্রার্থী না দিয়ে শরিকদের মনোনয়ন দিল দলটি। এই ঘোষণার পরে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১১ জনকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, শরিকদের ছেড়ে দেওয়া আসনে কোনো প্রার্থী দেওয়া হবে না। পিরোজপুর ১-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি। নড়াইল ২, ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি। যশোর ৫, মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক, ঢাকা ১২। মাহমুদুর রহমান মান্না, বগুড়া ২, নাগরিক ঐক্য। নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী ৩। ব্রাহ্মণবাড়িয়া ৬, মোহাম্মদ জুনায়েদ, আব্দুর রহিম সাকি, গণসংহতি আন্দোলন। বিএনপি মহাসচিব জানান, আপাতত ২ জন নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। দলের মধ্যে আমাদের সাংগঠনিক ব্যবস্থা না হবে, তারা তাদের প্রতীকে কেউ করবেন, আর যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীষে করবেন। সংবাদ সম্মেলনের শুরুতে নিজ দল থেকে পদত্যাগের ঘোষণা দেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে কুমিল্লা ৭ আসন থেকে নির্বাচন করার কথা জানান তিনি। যেহেতু কর্নেল অলি আহমেদ দলের সভাপতি, তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন, তো আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম, তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এখন পর্যন্ত যুগপৎ শরিকদের জন্য ১৬টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। যারা যোগ দিয়েছেন তারা আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জামাত, ইসলামী আন্দোলন সহ ৮ দলের শীর্ষ নেতারা। ২৭ ডিসেম্বর ঘোষণা হতে পারে চূড়ান্ত প্রার্থী তালিকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তাদের। শফিক মুন্সির প্রতিবেদন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে একসঙ্গে রাজপথে সরব ইসলামী আন্দোলন, জামায়াত, খেলাফত মজলিস সহ ৮ দল। আন্দোলনের মাঠ থেকে গড়ে ওঠা এই ঐক্য এবার নির্বাচনী মাঠেও দৃশ্যমান করতে চায় দলগুলো। এজন্য প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার কাজ প্রায় চূড়ান্ত করেছে ৮ দলের এই জোট। নির্বাচনী এলাকার নিজস্ব জরিপ বিশ্লেষণ করে ৮ দলের সমন্বিত প্রার্থী তালিকার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। কোন দল কত আসন পাচ্ছে সে ব্যাপারে এখনো কিছু না জানালেও আগামী সপ্তাহের শুরুর দিকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। কয়েকদিনের মধ্যেই আশা করি আমরা এটা ঘোষণা দিতে পারবো ইনশাআল্লাহ। সমঝোতার আমার ধারণা অনুযায়ী শতকরা প্রায় ৬০% বলা যায় এরকম হয়ে গেছে। অধিকাংশই আমার জানা মতো মোটামুটি ওনারা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। শুধু জোটের নেতারা হয়তো ২-৩ দিনের মধ্যে বসবেন, ২৬ তারিখ নাগাদ বসতে পারেন আমি যতটুকু বুঝতে পারছি আর কি। তবে তো ২৭ তারিখ ডিক্লেয়ার হবে। সাম্প্রতিক কিছু ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে পরিস্থিতির উন্নতির কোনো বিকল্প নেই। যে দুর্ঘটনাগুলো ঘটছে একটার পর একটা অস্বস্তিকর অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের সমস্যাগুলো একটা থেকে আরেকটা আসছে, একটা থেকে আরেকটা আসছে, সেটা যাতে অবশ্যই শক্ত হাতে সরকার নিয়ন্ত্রণ করে, একটি জনমনে যাতে একটা স্বস্তির পরিবেশ আসে। বাংলাদেশের মানুষ আসলে তো ভয়ের ভিতরে দিনরাত কাটাচ্ছে, এ ব্যাপারটা যেন আশ্বস্ত হয়, এ ব্যাপারে পদক্ষেপ নেবেন, এইটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন সহ তাদেরকে বিশেষ করে আমি অনুরোধ করছি এবং এটা আপনারা খুব ত্বরিত করবেন। তারপরে যদি পরিবেশ ওইভাবে তৈরি না হয়
তখন তো আমরা আবার আলোচনা করে আমরা দেখব যখন নির্বাচন আমরা যেতে পারবো কি পারবো না। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ৩রা জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত। সেখানে আমরা সব দলকেই দাওয়াত দেব যে আসেন আমাদের স্টেজে আপনারা কথা বলেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 12 ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক রেখে তফসিলের অন্যান্য সময়সীমা সংশোধনের দাবি জানিয়েছে এনসিপি। দুপুরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান দলটির নেতারা। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান প্রতিনিধি দল। সিইসির সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষে মুখ্য সমন্বয়ক জানান, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা আরও বাড়ানোর প্রস্তাবে ইসি ইতিবাচক আশ্বাস দিয়েছেন। আওয়ামী লীগ ও ভারত ভোট বানচালের চেষ্টা করছে বলেও জানান তিনি। সময় মতো ভোট হবে কিনা তা নিয়ে এখনও আশঙ্কা রয়েছে। 12 ফেব্রুয়ারি সুষ্ঠু ভোট করতে হলে ইসির সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশনের অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি, সেগুলোর বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি, অ্যালার্ট করেছি, যাতে ওনারা ওই বিষয়গুলো মানিয়ে সুন্দরভাবে ইলেকশনটা আয়োজন করতে সক্ষম হয়। এবং আপনারা জানেন যে এইখানে আমাদের ওনারা অনেকগুলো তারিখ দিয়েছে, ডেট দিয়েছে, যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব, কবে তুলব। তো সেই বিষয়গুলো ওনাদের রিথিঙ্কিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি। জুবাইর রহমান চৌধুরীকে দেশের 26তম প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 28 ডিসেম্বর বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আপিল বিভাগে জ্যেষ্ঠতার ক্রমে বিচারপতি জুবাইর রহমান চৌধুরী ছিলেন 2 নম্বরে। তার আগে ছিলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। দেশের বিচারাঙ্গনের শীর্ষ পদে সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন জুবাইর রহমান চৌধুরী। 2003 সালের 27 আগস্ট হাইকোর্টে বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে পান তিনি। 2 বছর পরে স্থায়ী হয় তার নিয়োগ। এরপর 2024 সালের 12 আগস্ট আপিল বিভাগের বিচারপতি হন জুবাইর রহমান চৌধুরী। তার বাবা প্রয়াত AFM আব্দুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। জুলাই অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা ও 2 পুলিশ কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 20 জানুয়ারি। এদিন যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার রেদওয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও পলাতক 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 20 জানুয়ারি। 11 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থা তদন্ত অন্তে রিপোর্ট দাখিল করেছেন এবং সেটা বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ ফর্মাল চার্জ আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ দাখিল করা হয়েছে। এই ব্যাপারে শুনানি অন্তে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আদেশ হয়তো আদালত দেবে। যদি কেউ খুন করে থাকে, ক্যাজুয়ালিটি করে থাকে, তাদের বিচার হওয়া উচিত, কিন্তু এই বিচার হতে গিয়ে অন্যায়ভাবে একটা ইনোসেন্ট মানুষকেও যাতে একদিন জেলে থাকতে না হয় অথবা শাস্তি পেতে না হয়। এদিকে জেআইসি ও টিএফআই সেলে গুমের মামলায় বিচার বিলম্বিত এবং ভিন্ন খাতে নিয়ে আসামি পক্ষ অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তাজুল ইসলামের। বিচারের যখন শুরু হবে তারপরে 3 সপ্তাহের প্রস্তুতির সময় দিতে হবে কমপক্ষে। সেখানে তারা 7 সপ্তাহ সময় এনজয় করেছেন। তার আগের 1 মাস 4 সপ্তাহ এবং যেদিন ডেট দেওয়া হয়েছিল তার থেকে পরবর্তী 3 সপ্তাহ। তা সত্ত্বেও তারা এই সময়ের জন্য আননেসেসারি ক্যাওস তৈরি করে, কোর্টের মধ্যে সিচুয়েশন তৈরি করে তারা মিডিয়াতে আসতে চান। তারা এটাকে নিয়ে হাইলাইটেড করতে চান। চিফ প্রসিকিউটর প্রসিকিউশনের সমালোচনার মাধ্যমে বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। এদিকে যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে দুর্বৃত্তের আগুনের ঘটনায় দগ্ধ স্মৃতির রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার 4 দিন পর অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। হায়দার আলীর রিপোর্ট। ঝলসে গেছে পুরো শরীর, যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ছটফট করছে সালমা আক্তার স্মৃতি।
গত শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রাণ যায় তার 7 বছরের মেয়ে আয়েশার। দগ্ধ হন বেলাল হোসেন, 2 মেয়ে স্মৃতি ও বিথি। পরদিন ভোরে 90% পুড়ে যাওয়া স্মৃতিকে ভর্তি করা হয় ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে। মাথার এই সাইডটা আছে কাল, পিছনের এটা, আর এই শরীরের মধ্যে একটা পশমও বাকি নেই। সকালে বলছিল যে মামা আমার শরীর ব্যথা করতে আছে, মানে জ্বলতে আছে। কি অপরাধে আমার বাইরে এই ক্ষতি করলো, এই বড় ক্ষতি করছে আমার বাইরে নিষ্পাপ সন্তান কেন মারল? বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে থাকা স্মৃতির অবস্থা খুবই আশঙ্কাজনক। তার রক্তে ইনফেকশন ছড়িয়ে গেছে বলে জানান চিকিৎসক। 90%-এরও বেশিরভাগই হচ্ছে ডিপ বার্ন। তো এটা মানে আমরা এতক্ষণ পর্যন্ত মানে আজকে পর্যন্ত যে অবস্থা, তাতে সবকিছু এখন আলটিমেটলি ডিটোরিয়েশনের দিকে যাচ্ছে, আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। এদিকে ঘটনার 4 দিন পর ভুক্তভোগীর পরিবার অজ্ঞাত আসামি উল্লেখ করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেছে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বসতবাড়িতে আগুন লেগে ঘুমন্ত দাদি নাতনির মৃত্যু হয়েছে। সকালে রাঙ্গুনিয়ার কাদিরপাড়া এলাকায় একটি বসতঘরে আগুন লাগে, মুহূর্তেই তা আশপাশের ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই 6টি বসতঘর। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু হয় দাদি নাতনির। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। দুপুরের সময় আরও থাকছে গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে চলছে ক্রিকেট বোর্ডের সভা। বেশ কিছু পদে আসতে পারে পরিবর্তন। বিপিএল এর পাশাপাশি আলোচনায় দুর্নীতি ইস্যু। বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। উৎসব উদযাপনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গির্জা ও খ্রিস্টান পরিবারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শাহজাহান খানের ক্যামেরায় বড়দিনের প্রস্তুতির চিত্র তুলে ধরেছেন ফাহরিয়া ফারুকী। 2000 বছরেরও আগে ফিলিস্তিনের বেথেলহেম শহরে জন্ম যিশু খ্রিস্টের। মানবজাতিকে ভালোবাসা, ক্ষমা আর শান্তির পথ দেখাতেই তার এই আগমন, এমনটাই বিশ্বাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের। একটি সাধারণ গোশালয়ে মা মেরির কোল আলো করে আগমন যিশু খ্রিস্টের। তাই গোশালয়ে জন্ম নেওয়া সেই গল্প আজও বড়দিনের মূল প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রঙিন সাজে সাজানো চার্চগুলো যেন সেই ইতিহাস ও ঐতিহ্যেরই প্রতিচ্ছবি। বড়দিনের আগে 4 সপ্তাহের অপেক্ষার সময়কে বলা হয় আগমনকাল। এই সময় শুধু উৎসবের প্রস্তুতিই নয়, নিজেকে শুদ্ধ করার মধ্য দিয়েই বড়দিনকে স্বাগত জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা। কিছু কৃপা আশীর্বাদ পাচ্ছেন, আগামী দিনগুলোতে যেন সে সুন্দর পূর্ণ পবিত্র জীবনযাপন করতে পারে। শুধু চার্চেই নয়, ঘরেও চলছে বড়দিন ঘিরে নানা প্রস্তুতি। আলো, তারা, ক্রিসমাস ট্রিতে ছোট পরিসরে সাজিয়েছেন নিজেদের বাসস্থান, আর সঙ্গে বাহারি পিঠা। রাজধানীর এই পরিবারটির মতো খ্রিস্টান ধর্মাবলম্বী সবার ঘরে ঘরে এভাবেই বইছে উৎসবের আমেজ। একসাথে আত্মীয় স্বজনের সাথে মিলিত হয়ে আমরা বড়দিন উৎসব উদযাপন করব। মেয়েরা যা চায় মায়ের হাতে রান্না আমি চেষ্টা করি নিজের হাতে করতে। পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন যিশু। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, একদিন এই শান্তির বার্তা ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। বড়দিনের আগে প্রস্তুতির এই সময়টা তাদের জন্য আত্মসংযম আর অপেক্ষার। ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা। দেশে কমছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই। কারণ হিসেবে রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছে বিডা। সংস্থাটি বলছে বিনিয়োগ আকর্ষণে বিশ্বব্যাপী প্রচারণার সুফল পেতে অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর। অর্থনীতিবিদরা বলছেন ব্যবসায়িক খরচ কমানো ও দীর্ঘমেয়াদী কর কাঠামো না হলে উজ্জ্বল হবে না ভাবমূর্তি। বিস্তারিত তোফাজ্জল হোসেনের রিপোর্টে।
অভ্যন্তরীণ উৎপাদন, রপ্তানি বাজার সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আর দেশের রিজার্ভ বাড়াতে বড় ভূমিকা রাখে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই। তবে দেশের এফডিআই এর শীর্ষ দেশগুলো থেকে বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে যাওয়ার প্রবণতায় উদ্বেগ বাড়ছে। গেল 2024-25 অর্থ বছরে নেদারল্যান্ডস থেকে সরাসরি বিনিয়োগ বেড়েছে। এর পেছনে রয়েছে একটি তামাক কোম্পানি অধিগ্রহণে চুক্তির অর্থ ছাড়। তবে দেশের শীর্ষ বিনিয়োগ উৎস যুক্তরাজ্য থেকে বিনিয়োগ আসার হার কমেছে 40% বেশি। রাজনৈতিক অস্থিতিশীলতা, কাস্টমস জটিলতা, জ্বালানি সহ ব্যবসায়ের ইতিবাচক পরিবেশ না থাকা ও নেতিবাচক ভাবমূর্তি বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলছে বলে বিশ্লেষণ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার। যেই সকল বিনিয়োগকারী আমাদের মনে হয় যে আসলে আমাদের জন্য পটেনশিয়াল আছে কনভার্ট হওয়ার, তাদের সাথে আমরা একটা রেগুলার রিলেশনশিপ মেনটেন করবো। এই পাইপলাইনটাই আগামী 12 মাস হোক, 24 মাস হোক, মাসে কনভার্ট হবে। এমন পরিস্থিতিতেও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, নতুন বিদেশি বিনিয়োগ উদ্বেগজনক হারে কমলেও বাজার বিবেচনায় পুনর্বিনিয়োগ বাড়াচ্ছেন পুরনোরা। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, আমাদের ব্যবসা সম্প্রসারণে এটি একটি কারণ। তবে পণ্য খালাসের সময় কমিয়ে আনা সহ কাস্টমসের জটিলতা কমিয়ে আনলে এখানে ব্যবসা করা আরো সহজ হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক খরচ কমানো, কর কাঠামোর স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি কাস্টমসের হয়রানি বন্ধের পরামর্শ অর্থনীতিবিদদের। সমস্যা হচ্ছে একটা ইন্ট্রিম গভর্নমেন্ট, এখন আমাদের ট্যাক্স পলিসি আছে, আমাদের ইনভেস্টমেন্ট পলিসি আছে, ওভারঅল যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা আছে, এটা ওনারা সার্টেন না আগামী দিনগুলোতে এটা আসলে আবার চেঞ্জ হয়ে যাবে কিনা। এফডিআই বাড়াতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। তুর্কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ত্রিপোলি ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। প্রাথমিক প্রতিবেদনে প্রযুক্তিগত ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে দেখানো হয়। স্থানীয় সময় মঙ্গলবার তুরস্কের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আল হাদ্দাদ। সাক্ষাতের পর ফ্যালকন 50 মডেলের বিমানে চড়ে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত 8:10 রওনা দেন লিবিয়ার সেনাপ্রধান ও তার 4 সহযাত্রী। এরপরেই ঘটে বিপত্তি। রাত 8:52 বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিমানটি হায়মানা জেলায় জরুরি অবতরণের অনুরোধ করেছিল। তবে এর পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্থানীয়রা ওই এলাকায় একটি বিশাল বিস্ফোরণের আলো দেখতে পান। তুর্কি সীমান্তরক্ষী বাহিনীর বিমানটি ধ্বংসাবশেষের অবস্থান নিশ্চিত করেছে, যা আনকারা থেকে প্রায় 74 কিলোমিটার দক্ষিণে কেসিককাভাক গ্রামের কাছাকাছি। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবিবা ঘটনায় শোক জানিয়েছেন। তিনি জানান, এটি লিবিয়ার দেশরক্ষা বাহিনী এবং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের মধ্যে সেনাবাহিনীর প্রধান আল ফিতুরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল কাতাউই, আল হাদ্দাদের উপদেষ্টা মোহাম্মদ আল আসাউই ডিয়াব এবং একজন সামরিক ফটোগ্রাফার মোহাম্মদ ওমার আহমেদ মাহজাবও রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রাথমিক তদন্তে সম্ভাব্য কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটিকেই চিহ্নিত করা হয়েছে। এছাড়া ইস্তাম্বুলে দায়িত্বরত আল জাজিরার প্রতিনিধি জানান, প্রাথমিক আলামত অনুযায়ী একে কারিগরি ত্রুটি মনে করা হলেও বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই দুর্ঘটনা নিয়ে নানা জল্পনা কল্পনাও চলছে। মালিহা সুহরবার্দী, সময় সংবাদ। খেলার খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে চলছে ক্রিকেট বোর্ডের সভা। নতুন কমিটি গঠনের পর এটি তৃতীয় বোর্ড সভা। দায়িত্ব নিয়ে ট্রিপল সেঞ্চুরির অধীনে ক্রিকেট বোর্ডকে রিস্ট্রাকচার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের কাঠামো পরিবর্তন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আসতে যাচ্ছে পরিবর্তন। নিয়োগ দেওয়া হচ্ছে নতুন মুখ। মানব সম্পদ অডিট রিপোর্টের মাধ্যমে অর্গানোগ্রাম পরিবর্তন আনা হবে বলে জানান বিসিবির সভাপতি। বিপিএল আয়োজন নিয়ে থাকবে বাজেট পাস অনুমোদনের বিষয়, তবে বিপিএল আয়োজন নিয়ে শঙ্কা নেই বলে জানান বুলবুল। দুর্নীতি সংক্রান্ত কিছু প্রতিবেদন এসেছে গণমাধ্যমে। ক্রিকেটারের উন্নয়নের স্বার্থে সেই বিষয়গুলোও থাকবে বোর্ড সভার এজেন্ডায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1.5 যুগ পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ গণসংবর্ধনার প্রস্তুতি বিএনপির। 300 ফিটে মানুষের ঢল, 3 দিনের কর্মসূচি ঘোষণা। বিএনপিতে যোগ দিয়ে ঢাকা 13 আসনে লড়বেন ববি হাজ্জাজ। ব্রাহ্মণবাড়িয়ায় সাকিব, পটুয়াখালীতে নূর। শরীকদের আসনে দলের কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেবে বিএনপি। এবং সময় মতো নির্বাচন হবে কিনা শঙ্কা এনসিপির। ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন।
ভোটের তারিখ ঠিক রেখে তফসিলের অন্যান্য সময়সীমা সংশোধনের দাবি। এ ছিল দুপুর সময়ের পর বিকেল ৩টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। ইনান, আপনাকে ধন্যবাদ। বিকেল ৩টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।